মানুষ হবেন। তো আমি মনে করি 24-এর যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পেছনে এই শিক্ষা আন্দোলন একটা বড় বড় প্ল্যাটফর্ম, যেটা হয়তো আপনারা অনেকে জানেন না, বাট আমি বলবো আপনারা কি খেয়াল করেছেন যে এই গণ অভ্যুত্থানের তার সন্তানের কোনো পড়াশোনা নাই, তার সন্তানের কোনো পরীক্ষা নাই। তো এটা কিন্তু প্রত্যেকটা মাকে একটা ডিপ্রেশনের মধ্যে ফেলেছিল এবং মায়েরা রাস্তায় নামতে পারে না। তো যখন এই গণ অভ্যুত্থানে, যখন এই ছাত্র জনতার যে আন্দোলন হলো, এখানে কিন্তু মায়েরা স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে। শুধুমাত্র আমি মনে করি এই শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েই তারা আসলে রাস্তায় নেমে এসেছে। কেউ তাদেরকে জোর করে নামায় নাই। কি স্বার্থ ছিল সেই মায়েদের? এই যে রক্তচক্ষু উপেক্ষা করে, এই যে করে মায়েরা নেমে এসেছে, এই যে বাচ্চাদেরকে পানি আগিয়ে দিয়েছে, তারপরে আপনার খাবার, আপনারা খেয়াল করলে বুঝবেন যে আজকে করেছে বিতর্কিত কারিকুলাম, কারণ মায়েরা চোখে অন্ধকার দেখেছে যে আমার বাচ্চার ভবিষ্যৎ কি, আমার বাচ্চার কি হবে। তো আমি মনে করি আমাদের স্বাধীনতা, ৭১-এর যে স্বাধীনতা, সেখানে যেমন প্রত্যেকটা প্ল্যাটফর্মের গুরুত্ব আছে, ৬২ শিক্ষা আন্দোলন বলেন, ৫২ ভাষা আন্দোলন বলেন, সেখানে আমাদের এই শিক্ষা আন্দোলন, যদিও এটা একটা ছোট্ট প্ল্যাটফর্মে হয়েছে, আসলে ছোট প্ল্যাটফর্মে হতো না যদি না আমরা ওই রকম স্বৈরাচারের ইয়েতে না থাকতাম। স্বৈরাচারী যে অত্যাচার এবং যে শাসন ব্যবস্থা, এখানে তো আসলে সাধারণ মানুষের ওই সাহসটা হয় না যে তারা নেমে আসবে, যার কারণে আসলে এটা ওইভাবে আপনারা হয়তো জানতে পারেন না। এটা একটা ছোটখাটো প্ল্যাটফর্মের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তারপরেও আমরা যা করেছি যথেষ্ট করেছি, এবং তার জন্য আমাদের 4 ভাই যে অত্যাচারের শিকার হয়েছেন, তাদের জেল জরিমানা জুলুম হয়েছে, এটা আসলে অবর্ণনীয়। তো সেখানে আমাদের আজকের যে সাবজেক্ট, সেটা হচ্ছে রাখাল রাহা সাহেবকে নিয়ে। তো রাখাল রাহা সাহেবকে আসলে আমি 10ই নভেম্বরই ফার্স্ট দেখেছি। রিপোর্টার টিভিতে আমাদের যে বক্তব্যের একটা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল, সেখানে আমিও যেমন একজন সাধারণ বক্তা ছিলাম, রাখাল রাহা সাহেবও সেরকম একজন সাধারণ বক্তা ছিলেন। আমরা কিন্তু ওনাকে সেভাবেই জানি। এটা কিভাবে গিয়ে এখন ওনাকে এনসিটিভিটির পরিচালক তাকে সব কৃতিত্ব দিয়ে দিচ্ছে, এটা আসলে একেবারেই গ্রহণযোগ্য না। কারণ এই আন্দোলন যারা রক্তচক্ষু উপেক্ষা করে, এই আন্দোলনে যারা রক্তচক্ষু উপেক্ষা করে যে মানুষগুলো তাদের শারীরিক নির্যাতনের শিকার হয়েছে, তাদের নাম বাদ দিয়ে কেন রাখাল রাহা সাহেবের নাম আসবে? উনার অবদানটা কি সেটা আমরা জানতে চাই। জাতি জানতে চায় রাখাল রাহা সাহেবের অবদান কি। আর এখানে আমি পার্সোনালি আরেকটা কথা বলবো, যে মানুষটা ধর্মীয় উস্কানিমূলক কথা বলে, সেই মানুষটাকে কি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে রাখা চলে? আমরা যদি ধর্ম নিরপেক্ষতার কথা বলি, তাহলে আমি মুসলিম, আমি যেমন কোনো হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, কোনো ধর্ম নিয়ে কথা বলতে পারবো না, তেমনি যে নন মুসলিম সেও ইসলাম নিয়ে কোনো কথা বলতে পারবে না, অন্তত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে। আমি মনে করি এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, এখানে একটা বিধান থাকা উচিত যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো মানুষ ধর্ম নিয়ে কোনো কটূক্তি করতে পারবে না। এটা আমাদের প্রাণের দাবি। এই দাবি জানানোর জন্য আজকে আসলে আমি এসেছি। আমি আমার অনেক কাজ ফেলে এসেছি শুধুমাত্র এটা জানানোর জন্য আপনাদেরকে, যে যারা আসলে ত্যাগ করলো তাদের নাম নাই, অন্যদিকে মাঝখান থেকে একজন চলে আসলো না, এটা গ্রহণযোগ্য না। এটা আমরা মানতে পারছি না। এটার যে দাবি, তাকে সামনে আনা হোক। তাহলে হবে কি, যে সামনে আমরা যত ক্রাইসিসে যাব, যে মানুষগুলো আসবে তারা আসলে উদ্যমী হবে। আমরা চাই না আন্দোলন করবে একজন, আন্দোলনের ফল ভোগ করবে আরেকজন। এই বাংলাদেশ আসলে আমরা চাই না। এটার জন্য আসলে এত বাচ্চাদের রক্ত যায় না। তো আমরা আশা করব যে আপনারা আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্যটা সবার সামনে তুলে ধরবেন, এবং এনসিটিভিটির পরিচালক, ওনার কাছে আমার প্রাণের দাবি যে উনি আসল সত্যটা উদ্ঘাটন করুন, এবং যাকে এই অধিকার দেওয়ার তাকে এই অধিকার দিন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রিপা আপাকে। আপনারা জানেন যে বিগত সরকার আমাদের উপর যে অন্যায়, জুলুম, অত্যাচার চালিয়েছে, এবং শিক্ষামন্ত্রী ওনার প্ররোচনায় এনসিটিভি সহকারী সচিব আলমগীর সাহেবকে দিয়ে মামলা করায়, এবং নতুন যে এনসিটিভি চেয়ারম্যান হয়েছে ওনারা কিন্তু আমাদের বিষয়ে অবগত আছে। এবং আপনারা জানেন যে কোর্টে যখন ওনারা ওনাদের
বাদীকে পাঠায় তখন একটা করে অফিস আদেশ পাঠায়। এই অফিস আদেশেও কিন্তু লেখা আছে যে সম্মিলিত শিক্ষা আন্দোলনের অভিভাবকদেরকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এবং আন্দোলনটাকে সমর্থন করার জন্য মামলা করা হয়েছে। এই অফিস আদেশটা তাদের ওয়েবসাইটে নাই কনফিডেন্সিয়াল, এটা কোর্টে যাওয়ার পর আমাদের হাতে আসছে। এই পর্যায়ে আমি বলতে চাই এনসিটিভি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগ ইতিমধ্যে গণমাধ্যমগুলোতে উঠে এসেছে। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে এসেছে সেই অভিযোগগুলো দুদকের মাধ্যমে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি এবং রাখাল রাহাকে তিনি বলেছেন রাখাল রাহার নেতৃত্বে অভিভাবকরা আন্দোলন করেছে। আমি আপনাদেরকে বলতে চাই সারা বাংলাদেশে আমাদের যে আন্দোলন গুলো পরিচালিত হয়েছে, মানববন্ধন গুলো পরিচালিত হয়েছে, বিশেষ করে রাজশাহী, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, জামালপুর এবং বিভিন্ন জায়গায় টাঙ্গাইল, সেই সমস্ত অভিভাবকদেরকে আপনারা একটু জিজ্ঞেস করেন বা আশেপাশে অভিভাবকদেরকে জিজ্ঞেস করেন যে রাখাল রাহাকে যদি 1% শতকরা 1% লোক যদি বলে যে রাখাল রাহার নেতৃত্বে আমরা অভিভাবকরা মাঠে নেমেছি এবং এই কারিকুলাম বাতিলের আন্দোলন করেছি, তাহলে আমরা সম্মিলিত শিক্ষা আন্দোলন পরিবার এবং অভিভাবকদের পক্ষ থেকে রাখাল রাহার প্রতি কোনো অভিযোগ থাকবে না, তাকে শিক্ষা মন্ত্রণালয়ে তাকে আন্দোলন অন্যতম স্টেক হোল্ডার দাবি করতে পারি। আপনারা সকলে উপকৃত আছেন, যখন এই স্বৈরাচারী সরকার যখন পতন হয় আমরা তখন সম্মিলিত শিক্ষা আন্দোলন পরিবার ফেনীতে বন্যা ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য যাই। সেই মুহূর্তে আমাদেরকে না জানিয়ে এই রাখাল রাহা সম্মিলিত শিক্ষা আন্দোলনের প্যাড ব্যবহার করে, আমাদের এখানে জেসমিনা পাওয়া উপস্থিত আছেন চাকর সাক্ষী, সম্মিলিত শিক্ষা আন্দোলনের প্যাড ব্যবহার করে তিনি শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে স্মারকলিপি জমা দেন এবং তিনি শিক্ষা উপদেষ্টা মহোদয়কে সম্ভবত বোঝাতে সক্ষম হন যে অভিভাবকদের নেতৃত্ব আমি দিচ্ছি এবং সম্মিলিত শিক্ষা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমি। আপনারা দেখতে পাচ্ছেন ইদানিং এনসিটিভিতে কিছু দরবেশের উদ্যোগ দেখা যাচ্ছে। আমরা চাই এই দরবেশগুলোর বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে আসতেছে দুর্নীতি, সেগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হোক এবং অনতিবিলম্বে রাখাল রাহা যে ধর্মীয় মুসলিম কমিউনিটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে সেটা সম্মিলিত শিক্ষা আন্দোলনের পরিবারের পক্ষ থেকে আমরা জানাই, তাকে অনতিবিলম্বে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা শাস্তির ব্যবস্থা করা হোক। এর পর্যায়ে আমাদের সাথে আমাদের আন্দোলনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরকে লিখিত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। একটা কবি দেন। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন সমস্ত নাগরিক সমস্যা মোকাবেলায় দলমতের মধ্যে এসে জাতীয় ঐক্যের প্রয়োজন, তখন দেশের কিছু মহল জনগণের মাঝে ঘৃণা ও বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আমরা লক্ষ্য করছি এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিতে ফেসিবাদের দোষররা সক্রিয় এবং নানা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত। দুর্নীতি, স্বজনপ্রীতি, সর্বোপরি তোষামোদীতে ব্যতিব্যস্ত থাকায় যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল তা বহুলাংশে ব্যর্থ বলে প্রতীয়মান হচ্ছে। আমরা লক্ষ্য করছি ক্ষমতার পথ পরিবর্তনের মধ্য দিয়ে অভ্যুত্থান পরবর্তী যারা বিভিন্ন দায়িত্বে আসীন হয়েছেন তারাও জনগণের প্রত্যাশাকে অবহেলনা করে ফেসিবাদী কায়দায় নিজেদের স্বার্থ হাসিলে মত্ত হচ্ছে। যে যেভাবে পাচ্ছে সে সেভাবেই ক্ষমতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অন্যদের উপর নির্লিপ্ত রেজিম চালিয়ে নিজ অপরাধের দণ্ড করে তুলছে। সম্প্রতি এনসিটিভি চেয়ারম্যান বিতর্কিত রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানকে নিয়ে দায়সারা বক্তব্য দেয়, তার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আন্তরিকতার পরিচয় দেওয়ায়
শুরুতেই আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, সেই সাথে শ্রদ্ধা করে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও জুলাই অভ্যুত্থানের হাজারো শহীদ এবং যুদ্ধাহত বীরদের, যাদের আত্মত্যাগ ও বীরত্ব গাথায় আজকের এই বাংলাদেশ। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন গত স্বৈরশাসকের আমলে চালু করা গণবিরোধী নতুন শিক্ষাক্রম 2021 বাতিলে আমাদের অংশগ্রহণ ছিল আকস্মিক লড়াই। 2023 সালে শুরু করে দীর্ঘ সংগ্রামের এই পথ পাড়ি দিতে আমাদেরকে অনেক তিতিক্ষার সম্মুখীন হতে হয়েছে। ন্যায়ের পক্ষ থেকেও আমরা তৎকালীন সরকারের ঘোষণা করেছিলাম, রাষ্ট্রদ্রোহ মামলায় আমাদের অনেকের জেল হয়েছিল, অবর্ণনীয় দুর্ভোগ আর নির্যাতনের শিকার হয়েছিলাম আমরা। আন্দোলনের শুরুটা দু একজন করলেও পরবর্তীতে গণমানুষের আন্দোলনের রূপ নেয়। ধীরে ধীরে আন্দোলন দানা বাঁধতে থাকে, দেশের শিক্ষিত জনসাধারণ সোচ্চার হয় সরকারের গণবিরোধী সিদ্ধান্তে। আমাদের আন্দোলনটি কোনো একক ব্যক্তির ফসল নয়, বরং আমরা আন্দোলনের সম্মিলিতভাবে লড়েছি। তারই ধারাবাহিকতায় আন্দোলনের নামকরণ হয়েছিল সম্মিলিত শিক্ষা আন্দোলন। প্রিয় বন্ধুগণ, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ঠিক যখন 2023 সালে শেখ হাসিনা সরকার শিক্ষাক্রম 2021 চালু করে, তখন মানুষের বাক স্বাধীনতা কেমন ভয়ার্থ ছিল। কেউ তার অধিকারের কথা বলতে চাইলে তাকে অনেকটা বুলেটের সামনে বলতে হতো। অধিকার চাইতে গিয়ে আমাদের অসংখ্য মানুষ গুম হয়েছে, লাশ হয়েছে, ভিটে মাটি ছাড়া হয়েছে, জীবন ভিক্ষা নিয়ে কেউ কেউ সে সময় দেশ থেকে বাধ্য হয়েছে। তবুও দানবীয় এক রাষ্ট্রযন্ত্রের সামনে আমাদের সহযোদ্ধারা দাঁড়িয়ে গিয়েছিলেন। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি ও কৃতজ্ঞতা জানাই সেই সময়ের সহযোদ্ধা বিদ্যুৎ কুমার স্যারের প্রতি, যিনি আন্দোলনে অংশগ্রহণ করায় সুকোচ নোটিশ পেয়েছিলেন। শ্রদ্ধা জানায় ডাক্তার রিপা আপার প্রতি, এই আন্দোলনের অগ্রসেনানীদের একজন, যিনি আন্দোলনে অংশগ্রহণ করায় নানাভাবে হেনস্থার শিকার হয়েছিলেন। শ্রদ্ধা জানায় খাদিজা খানম, জেসমিন আক্তার, তানিয়া আহমেদ, ডাক্তার মিনা, ডাক্তার আরিফ হোসেন, প্রফেসর নাসরিন ম্যাম, প্রফেসর রেজাউল স্যার, প্রফেসর সাবিনা ম্যাম, আসমাউল হুসনা, আসমা ম্যাডাম, নুসরাত আপা, ডালিয়া আপা, মনির ফেরদৌস, আরিফুর রহমান পিয়াস, মাসুদ রানা, মিজানুর রহমান, খাজা হুমায়ুন কবির, মিতু আপা, মুশফিকা আপা সহ যে সমস্ত মায়েদের ঘনিষ্ঠ ভূমিকায় আমরা আন্দোলন সফল করতে পেরেছিলাম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন এই আন্দোলনে দেশের সমস্ত বিভাগ কিভাবে ভূমিকা পালন করেছে। রাজধানী পরে রাজশাহী, তারপর চট্টগ্রাম, তারপর একে একে বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রংপুর, সিলেট, প্রত্যেক বিভাগের সহযোদ্ধাদের অবদান স্মরণীয়। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে চট্টগ্রামের জান্নাত আপা, মাসুদ মুন্না, জিসান ভাই, মাসুদ শেখ, রাজশাহীর মামুন রশিদ প্রমুখ ব্যক্তিদের প্রতি। জনতার পাশাপাশি দেশের লিডিং পত্রিকা ও টেলিভিশনগুলো আমাদের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা তাদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা কখনো কোথাও একক নেতৃত্বের কথা বলিনি। এই আন্দোলন একক নেতৃত্বে হয়নি। 2023 সালের 10 নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সংবাদ সম্মেলনে রাখাল রাহা শুধুমাত্র লিখিত বক্তব্য প্রদান করেছিলেন। লিখিত বক্তব্য পাঠ করলেও তিনি সেই সময় সম্মিলিত শিক্ষা আন্দোলনের আহ্বায়ক ছিলেন না। সংবাদ সম্মেলনের পর মিডিয়া ডিসমিস করে তাকে সম্মিলিত শিক্ষা আন্দোলনের আহ্বায়ক ঘোষণা করলে তা সর্বত্র ছড়িয়ে যায় এবং পরদিন তিনি সম্মিলিত শিক্ষা আন্দোলনের আহ্বায়ক হতে আমাদেরকে নানাভাবে চাপ প্রয়োগ করেন। এক পর্যায়ে গুম হওয়া, গ্রেপ্তার হওয়ার ভয় দেখিয়ে তার অফিসে ডেকে পূর্বের কমিটির অনুমোদন ছাড়াই তিনি কমিটি ঘোষণা করতে বলেন। আগের কমিটির 11 জনের মধ্যে মাত্র 2 জনের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হলে মেজরিটির চোখের মুখে কমিটি স্থগিত করা হয়। 23 নভেম্বর 2023 সালে আন্দোলনের প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর কবির ও সাইফুল হক অনিককে এনসিপির দায়ের করা মতিঝিল থানার মামলায় গ্রেপ্তার করে নিয়ে তাদের সাথে গ্রেপ্তার হয় আবুল হাসনাত ও গুলাম রাব্বি। আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দেওয়ায় আমাদের অনলাইন গ্রুপ মডার্ন গ্রুপ তাফসীর খান তাজকে গ্রেপ্তার করার অভিযান চালায় 23 নভেম্বর। 24 নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত শিক্ষা আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত হয়। 29 নভেম্বর আন্দোলনের আরেক নেতা আলামিন হোসেনকে গ্রেপ্তার করলে আন্দোলন নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। সচেতন অভিভাবক সমাজের ব্যানারে
তখন অ্যাডভোকেট মুসলিম বিন হাইয়ের নেতৃত্বে আন্দোলন চলতে থাকে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আরেকটি বিষয় উল্লেখ করছি, গণঅভ্যুত্থান পরবর্তী সম্মিলিত শিক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ ফেনীর বন্যা কবলিত এলাকায় ত্রাণ দিতে গেলে রাখালরা সম্মিলিত শিক্ষা আন্দোলনের অথরিটিকে অবগত না করে সম্মিলিত শিক্ষা আন্দোলনের নামে শিক্ষা উপদেষ্টা জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদের নিকট স্মারকলিপি প্রদান করেন এবং তাকে অবগত করেন বাংলাদেশের অভিভাবকরা তার নেতৃত্বে আন্দোলন করেছিল। পরবর্তীতে শিক্ষা উপদেষ্টার সুপারিশে রাখালরা এনসিটিভির পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির সদস্য সচিব নিযুক্ত হন এবং এনসিটিভিতে একক আধিপত্য কায়েমের মাধ্যমে পাঠ্যপুস্তকে আদিবাসী গ্রাফিতি, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা বইয়ের পিছনে ছাপা টেন্ডার কেলেঙ্কারি, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা সহ একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করতে থাকে। জনাব রাখালরা সম্মিলিত শিক্ষা আন্দোলনের শেষ দিকে আমাদের সাথে যুক্ত হলেও তিনি উল্লেখযোগ্য কোনো ভূমিকা পালন করেননি। উপরন্তু তিনি ঐতিহাসিক এই প্ল্যাটফর্মকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন, যা শুধু আমাদের সাথেই না পুরো জাতির সাথে প্রতারণা করা হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন সম্প্রতি এনসিটিভির চেয়ারম্যান জনাব রিয়াজুল হাসান গত 11 মার্চ গণমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন যে রাখালরার নেতৃত্বে অভিভাবকরা আন্দোলন করেছেন এবং সে কারণেই শিক্ষাক্রম পরিবর্তন হয়েছে। এনসিটিভি চেয়ারম্যানের এই দুর্নীতিমূলক বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি এবং আমরা মনে করছি বিতর্কিত রাখালরাকে জাতির নায়ক বানিয়ে এনসিটিভি তাদের ব্যর্থতা, দুর্নীতি এবং অনিয়ম আড়াল করতে এই অপকৌশলের আশ্রয় নিয়েছেন। আমরা এনসিটিভির চেয়ারম্যানের এই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং তার এই বক্তব্য প্রত্যাহার করে গণমাধ্যমে ক্ষমা চাইতে হবে এবং আমাদের দাবিগুলো মানতে হবে, অন্যথায় দেশবাসীকে সাথে নিয়ে এনসিটিভি ভবন ঘেরাও করা হবে। আমাদের দাবিগুলো আমি পেশ করছি। রাখালরাকে এক নম্বর দাবি, রাখালরাকে এনসিটিভির সকল কমিটি থেকে অপসারণ করে গণমাধ্যমে স্পষ্ট বিবৃতি দিতে হবে এবং তাকে হিরো বানিয়ে ভবিষ্যতে কোনরূপ এনসিটিভির যেহেতু মামলা নিষ্পত্তি হয়েছে এবং কোর্ট থেকে আদেশ জারি হয়েছে, সেহেতু শর্ত ও প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের জব্দকৃত সকল মালামাল সবার ফেসবুক আইডি এবং গ্রুপগুলি ফেরত দিতে হবে। প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে মামলায় ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। পাঠ্যপুস্তক পরিমার্জনে কোন কোন বিশেষজ্ঞ কোন কোন বিষয় পরিমার্জন করেছে, কত টাকা পারিশ্রমিক নিয়েছে তার দালিলিক প্রমাণ উপস্থাপন করতে হবে। পাঠ্যপুস্তক মুদ্রণে 2023 সালে যেখানে প্রাক্কালিত দরের চেয়ে 0% এবং কোনো ক্ষেত্রে মাইনাস ভেরিয়েশনের কাজ পেলেও এবার কেন 20% বাড়িয়ে প্রাক্কালিত দর করে আরো 20-21% গড়ে অর্থাৎ 41% ওভার প্রাইসিং রেটে প্রেসগুলিকে কাজ দিয়েছে এবং এনসিটিভির সিন্ডিকেট কোটি টাকার দুর্নীতি করেছে বলে অভিযোগ এসেছে, তার তদন্ত করতে হবে। পত্রিকায় এসেছে 40টি মুদ্রণ প্রতিষ্ঠান সিঙ্গেল বিডার হওয়ার পরও তাদেরকে কোনোরূপ কম্পিটিশন না করিয়ে এনসিটিভি কর্তৃপক্ষ তাদেরকে কাজ দিয়ে সরকারের বিপুল অর্থের ক্ষতি করেছে, তার সুষ্ঠু তদন্ত করতে হবে। অবিলম্বে শিক্ষা কমিশন গঠন করে যুগোপযোগী শিক্ষানীতি এবং বাংলাদেশের আর্থসামাজিক, সাংস্কৃতিক ও দেশীয় মূল্যবোধের আলোকে কারিকুলাম প্রণয়ন করতে হবে। ইউনেস্কোর পরামর্শ অনুযায়ী দেশের মোট জিডিপির 6% শিক্ষা খাতে ব্যয় করতে হবে। সেই সাথে আমি আরেকটি অলিখিত দাবি উপস্থাপন করছি, সেটি হচ্ছে অবিলম্বে আগামী 10 দিনের মধ্যে বাংলাদেশের সকল স্কুলে যে সমস্ত শিক্ষার্থীরা এখনো বই পায়নি সেই বইগুলো পৌঁছাতে হবে, অন্যথায় আমরা এনসিটিভি ঘেরাওয়ের কর্মসূচি প্রদান করব। সকলকে আবারও ধন্যবাদ আজকের এই সংবাদ সম্মেলনে কষ্ট করে আসার জন্য আমাদের সহযোগিতা এবং সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। যেহেতু একজন রিকোয়েস্ট করেছেন, আমি 1 নম্বর দাবিটি আবারও উত্থাপন করছি, সেটি হচ্ছে রাখালরাকে এনসিটিভির সকল কমিটি থেকে অপসারণ করে গণমাধ্যমে স্পষ্ট বিবৃতি দিতে হবে এবং
তাকে হিরো বানিয়ে ভবিষ্যতে কোনোরূপ পুনর্বহাল করা যাবে না এবং তার মতো বিতর্কিত কাউকে এনসিটিভির পরিমার্জন বা সংস্কার কমিটিতে যুক্ত করা যাবে না। ধন্যবাদ। এখানে আমরা আরেকটি বিষয় অ্যাড করতে চাই। আপনারা জানেন কিছুদিন আগে একটি অনলাইন তৈরি একটি পোস্ট করে তার পরিপ্রেক্ষিতে পোস্টটি প্রত্যাহার করে নেওয়া হয়। জানি না প্রচারক প্রত্যাহার করছে। আমরা মনে করি পোস্টটি 70 থেকে 80% সত্যতা আছে এবং সেই প্রতিবেদকের উপরে একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা এখানে উদ্বেগ প্রকাশ করছি, তাহলে সংবাদপত্রের স্বাধীনতা কই রইল? কেউ যদি কারো বিপক্ষে যদি কেউ কথা বলে, সেখানে যদি মামলা হামলা করে যদি তাকে থামিয়ে দেওয়া হয়, তাহলে এটা আমার মনে হয় সংবাদপত্রের স্বাধীনতাকে হস্তক্ষেপ করা হবে। এই পর্যায়ে আমরা প্রশ্ন উত্তর শেষ করে যাবো। কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন। ধন্যবাদ। ভাই আপনাদের জব্দকৃত মালামালগুলো কি এবং আপনাদের ফেসবুক আইডি আর এখানে আমি একটু বলে রাখি, এনসিটিভির সাথে আমরা যখন বিশেষ করে আমি যখন 108 দিন পরে জেল থেকে বের হই বা হাইকোর্ট থেকে আমাদের জামিন হয়, তখন এনসিটিভি স্যার তারপর আপনাদের গণভুত্থানের পরে এনসিটিভি চেয়ারম্যানের পরিবর্তন হয়েছে। তারপর তাদের সাথে আমাদের একটা কমিটমেন্ট হয়। আমরা যেহেতু আমাদের দিক থেকে আমরা চাইছি কারিগরটা পরিবর্তিত হয়ে গেছে, সেহেতু তাদের কাছে আমাদের দাবি ছিল ভালো একটা কারিগর হবে, সুষ্ঠু একটা কারিগর হবে, যেটা বাংলাদেশের মূল্যবোধ অনুযায়ী যায়। তারপর এনসিটিভি চেয়ারম্যান আমাদেরকে আশ্বস্ত করে যে আমরা একটা ভালো একটা কারিকুলাম প্রণয়ন করবো, আমরা মামলাটা প্রত্যাহার করে নিব আপনারা যদি আমাদের কন্ডিশনের মধ্যে আসেন। তারপর তাদের সাথে আমাদের একটা কন্ডিশন হয় যে কোর্ট থেকে বা আমাদের ওই বিষয়গুলোতে তারা বাধাপ্রাপ্ত করবে না। তারপর কোর্টে রায় হওয়ার পরেও এনসিটিভি চেয়ারম্যান বলেছিল আমাদেরকে মৌখিকভাবে বলেছিল যে আমাদেরকে মামলার যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ দিবে। আমরা সেটা কন্ডিশনে অ্যাপ্লাই করি না। এই কারণে আমরা চাচ্ছিলাম যে ভালো একটা কারিকুলাম হোক বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী। তারপর কোর্টে রায় পাওয়ার পরেও এনসিটিভি চেয়ারম্যান সেটা গণমাধ্যমে উপস্থাপন করেনি যে অভিভাবকদের মামলাটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কিন্তু এখানে চতুরতার আশ্রয় নিয়েছে। মামলা প্রত্যাহার করে আমরা যখন ডিবি অফিসে যাই, ডিবির আয়ু বলে যে তোমরা ওগুলোর ক্ষেত্রে এখনো কেন দৌড়াইতেছ, তুমি কি একটা মামলা থেকে উঠলে আরেকটা মামলা থেকে তুমি কি করতে যাচ্ছ? আপনারা জানেন যে শিক্ষাক্রম আন্দোলন একদিনের না, এটা ধারাবাহিকভাবে প্রতিনিয়ত চলতে থাকে। আমরা চাচ্ছি শিক্ষাক্রম নিয়ে আমরা ভবিষ্যতেও সুচার থাকবো। ধন্যবাদ। ভাই ভাই একটা প্রশ্নটা এদিক দিন না, আপনার আদিবাসী শব্দটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমাদের মোবাইলগুলো ছিল, আমাদের গ্রুপে আমাদের 3 জনের মোবাইল আছে এবং আমাদের যে সম্মিলিত শিক্ষা আন্দোলন ফেসবুক গ্রুপ, যে গ্রুপের মাধ্যমে সারা বাংলাদেশে আন্দোলনটা ছড়িয়েছিল, স্প্রেড করেছিল, আমরা সেগুলো আমরা ফেরত চাচ্ছি। ভাই আদিবাসী শব্দটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা দেখেছি যে এনসিটিভির সামনে হচ্ছে যে আন্দোলন হয়েছে, মারামারি ঘটনা ঘটেছে। এই আদিবাসী শব্দটা যে গ্রাফিতিটা, এটা কি বইতে ইন্টেনশনালি অ্যাড করা হয়েছে কিনা, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এই যে এইটা অ্যাড করার কার এই অবদান বেশি ছিল? এখানে আমরা যতটুকু বুঝতে পেরেছি এটা ইন্টেনশনালি করা হয়েছে। তারপরে আমরা বিভিন্ন গণমাধ্যম এবং এনসিটিভির মাধ্যমে জানতে পেরেছি যে এই গ্রাফিতি যুক্ত করার ক্ষেত্রে রাখালরা স্বাক্ষর করেছিল। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। পরিমার্জন কমিটি কোঅর্ডিনেটর হয়েছিল, আমরা তো জানি না অফিশিয়াল নিউজ ছিল না, উনি গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড ছিল না। উনি আপনাদের সাথে আন্দোলনের নাম ব্যবহার করে কারিকুলাম কমিটি কোঅর্ডিনেটর, সেক্ষেত্রে তার বিরুদ্ধে আপনারা আইন ব্যবস্থা নেবেন কিনা, নাম্বার 1। আপনাদের নাম ব্লেড ব্যবহার করে সে আপনাদের সাথে প্রতারণা করে সে এনসিটিভির কারিকুলাম কমিটি কোঅর্ডিনেটর হয়েছে, আপনারা আইন ব্যবস্থা নেবেন কিনা। 2 নম্বর হচ্ছে যে কারিকুলামে এবার বিভিন্ন বিষয়গুলো আসছে, আদিবাসী শব্দ ব্যবহার করা, জাতীয় পতাকাকে পিছনে পৃষ্ঠা নেওয়া, আওয়ামী লীগকে বৃহত্তম রাজনৈতিক দল বলা, নানান বিষয় সামনে আসছে। এবং এনসিটিভি ভাষ্যকে সকল দেশের সঙ্গে রাখালরা যুক্ত ছিল, রাখালরা কনসার্ন ছাড়া কোনো কারিকুলাম কোনো হয় নাই, পরিবর্তিত হয়নি। সেই জায়গায় রাখালরা বিষয়টাতে আপনারা সরকারের শীর্ষ মহলের বিষয়টা জানাবেন কিনা, আর ধর্মীয় কটূক্তির দায়ে রাখালরার যে দলের যে মামলা হয়েছে তা গ্রেপ্তার চান কিনা।
আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে তার বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য অনেকেই কোর্টে গিয়ে আপনার রিট করেছিলেন এবং মামলা পুলিশ নেয়নি। আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত নেয়নি, যেহেতু তিনি এনসিটিভির মতো বড় একটি প্রতিষ্ঠানের পরিমার্জন কমিটির সদস্য সচিব নিযুক্ত আছেন এখন পর্যন্ত, যেহেতু এখনো তাকে হচ্ছে এই পদ থেকে বহিষ্কার বা হচ্ছে অপসারণ করেনি। সেই ক্ষেত্রে আমরা আমাদের দাবিতে অলরেডি বলেছি যে অপসারণ করতে হবে। পরবর্তীতে আমরা এই ব্যাপারটা আমরা সম্মিলিত শিক্ষা আন্দোলন অফিসিয়ালি একটা সিদ্ধান্ত নিব যে তার বিরুদ্ধে কি করা যায়। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে বলবেন যে রাখালরা সম্মিলিত শিক্ষা আন্দোলনের ট্যাগ ব্যবহার করছে। আপনারা জানেন সম্মিলিত শিক্ষা আন্দোলনের ট্যাগ যখন ব্যবহার করছে রাখালরা সেটা ফেসবুকে ইনক্লুড করছে এবং আমাদের প্রতিবাদের মুখে ফেসবুক থেকে সম্মিলিত শিক্ষা আন্দোলনটা তিনি লেখাটা বাদ দিয়েছে। তারপর আমরা শিক্ষা মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করেছি এবং ব্যক্তিগত সহকারী চেয়েছিলেন এবং উপসচিব পদমর্যাদা উবাইদুল হক তার সাথে বেশ কয়েকবার যোগাযোগ করার পরেও তিনি আমাদেরকে কোনো শিডিউল দেন এই 6 মাসের মধ্যে। সে আগে যে শিক্ষা উপদেষ্টা ছিল তার শিডিউল পাইনি। বর্তমান যে শিক্ষা উপদেষ্টা আপনার স্যার আমরা তার এখন পর্যন্ত কোনো শিডিউল পাইনি। আমরা যে শিডিউল পেতাম রাখালরাকে যখন ইনক্লুডেড করা হয়েছে তখনই আমরা বিষয়টা অবগত করতাম যে আসল ঘটনাটা কি, মোটিভটা কি, কিন্তু আমরা সেই সুযোগটা পাইনি। আমরা চাচ্ছি আমাদের যে দাবিগুলো সেটা শিক্ষা মন্ত্রণালয় সেটা আমল নিয়ে আমাদের কথাগুলো শুনবে এবং ভবিষ্যতে যে কারিকুলামটা হবে সেখানে আপনারা জানেন যে বর্তমান কারিকুলামে কোনো অভিভাবক প্রতিনিধিত্ব নাই বড় একটা বাংলাদেশের স্টেক হোল্ডার দ্বারা। ভবিষ্যতে যে কারিকুলামটা হবে সেটাতে অবশ্যই অভিভাবক প্রতিনিধি রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি এবং সম্মিলিত শিক্ষা আন্দোলন থেকে তারা যেহেতু সারা বাংলাদেশে কারিকুলাম বাতিলের ডাক দিয়েছিল এখান থেকে 2 জন অভিভাবককে অবশ্যই ভবিষ্যৎ কারিকুলামে শিক্ষাক্রমে রাখতে হবে। ধন্যবাদ। শেষ করে আপনাদের আন্দোলনটা রাখালরা চিন্তা করেছে বা এটা কিছু আমরা অবশ্যই মনে করি রাখালরা যেহেতু আমাদের সম্মিলিত শিক্ষা আন্দোলনের প্যাড ব্যবহার করছে অবশ্যই রাখালরা আমাদের সাথে বেইমানি করেছে এবং তিনি এই আন্দোলনটা চিন্তাই করেছে এবং ব্যক্তি স্বার্থে ব্যবহার করছে। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। শিক্ষার্থীদের যাদের শিক্ষা পরিবেশ নেই আবার কই যান লাইভে দুইটাই খুলেন দুইটাই র্যান্ডমলি এখন যদি সে একই ধারা প্রচলিত হয় যেমনটা করছে যেটা স্পেসিফিক সেটা হচ্ছে আজকে বিশ্বে কারিগরি শিক্ষার্থী অনেককে ধ্বংস করার চেষ্টা করে দেখা গেছে। চাইনিজে দেখেছি আমরা, ফ্রান্সে দেখতে পাচ্ছি, রাশিয়াতে দেখতে পাচ্ছি। কৌশল হচ্ছে বাংলাদেশের আপনারা যদি এনসিটিভি সেই সদস্য রাখতে বাদ দিয়ে আপনারা যদি সেক্ষেত্রে চলবে সেক্ষেত্রে এই ব্যাপারে ধন্যবাদ। আমি বলছি আপনি জেনে থাকবেন আমাদের যে আগের যে 8 দফা দাবি ছিল সেখানে কিন্তু স্পষ্ট করে আমরা বলেছিলাম যে এই কারিকুলামটা সংস্কার করতে হবে। পরবর্তীতে একটা মানে বিদ্যুতের পরিবেশ হওয়ার কারণে এটা বাতিলের যে দাবি তবে আমরা কিন্তু কারিগরি শিক্ষার সংমিশ্রণে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা একটা যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের দাবি জানিয়েছি। সেখানে কিন্তু বাংলাদেশের সাথে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের প্রস্তাব আছে। আমরা চাচ্ছি বাংলাদেশের যে শিক্ষানীতিগুলো আছে এবং বাহিরের বহির্বিশ্বের উন্নত দেশগুলো আছে সেই দেশগুলোর সাথে সামঞ্জস্যতা রেখে বাংলাদেশের প্রেক্ষাপটে উন্নত অনুযায়ী বাংলাদেশের জন্য যুগোপযোগী একটি কারিকুলাম প্রণয়ন করা হোক। আমাদের সম্মিলিত শিক্ষা আন্দোলন পরিবার থেকে আমরা সেই দাবিটা জানাচ্ছি। আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, আপনাদের যাদের বাচ্চারা এই নতুন কারিকুলামের মুখোমুখি হন না তারা আসলে এই শুভঙ্করের দাবিটা বুঝবেন। এখানে একটা শুভঙ্করের দাবি এখানে হচ্ছে গদ বাঁধা কেন মুক্ত করা হবে, গদ বাঁধা কেন পরীক্ষা দেওয়া হবে, কেন পরীক্ষা ভীতি থাকবে, এখানে একটা শুভঙ্করের থাকি আছে। যেমন নতুন কারিকুলামে যে বইগুলো এখানে বাচ্চাদের বেসিক যাতে খুব স্ট্রং না হয় সেখানে তথ্যের অনেক ভুলভাল তথ্য আছে এবং তথ্যের কোনো
কাজ শেখাবো। তো পুরো জিনিসটার মধ্যে আপনার যে কোনো একটা টপিকসে আপনি মনে করেন ফিজিক্স পদার্থের একটা টপিকসে মনে করেন একটা জিনিসের ডেফিনেশন নাই, এক্সাম্পল আছে ডেফিনেশন নাই। আপনার বাচ্চার মধ্যে কিন্তু সূক্ষ্মভাবে বেসিকের একটা ঘাটতি দিয়ে বইগুলো তৈরি করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এই বইগুলো যাতে যেন বাচ্চাদের বেসিকটা স্ট্রং না হয়, তার জন্য যে পরিমাণে গবেষণা করা হয়েছে, এই গবেষণাটুকু যদি বাচ্চার বেসিক পুনর্গঠনের জন্য গবেষণা করা হতো, তাহলে শিক্ষাকারীগুলো আসলে এ ক্লাস বাংলাদেশে। এবং এখানে বারবার কারিগরি একটা ব্যাপার বলা হচ্ছে, কারিগরি ব্যাপারটা কিন্তু ওভাবে আসে না, ওভাবে আসে না। আপনি একটা বাচ্চাকে, যেমন আমার বাচ্চা এখন বর্তমানে ইংলিশ মিডিয়ামে পড়ছে, আমার বাচ্চা এখন ক্লাস 6 এ এসে জানে যে একটা জাহাজ কিভাবে চলে, জাহাজটা পানিতে কিভাবে ভাসছে, সেটা আমার বাচ্চা জানে। বাট নতুন কারিকুলামে আপনি কি দেখেছেন? নতুন কারিকুলামে দেখা গেছে এটা বাচ্চাকে রান্না করে নিয়ে আসে, রান্না করে নিয়ে আসে। আসলে আপনার মধ্যে যে একটা স্ট্রং পার্সোনালিটি তৈরি হবে মানুষ হিসাবে, ব্যক্তি মানুষ হিসাবে, তার কোনো কিছুই আসলে কারিকুলামে ছিল না। এটার মধ্যে আমি ভাববো যে একটা দাসত্বসুলভ মনোভাব নিয়ে একটা বাচ্চা বড় হবে, সে সবগুলোটুকুই এর মধ্যে ছিল বলেই আমার বিশ্বাস। থ্যাংক ইউ। শেষ করুন যোগ করি এই ব্রিটিশরা অনেক পড়াশোনা করছে, তো আমরা একটা এই যে কারিকুলামের ব্যাপারটা